হ্যালো এভরিওয়ান। সাম্প্রতিক প্রতিযোগিতামূলক পরীক্ষার মেমোরি ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আমাদের আজকের এই হাই ইল্ড এক্সপ্লেনারে আপনাদের দারুণভাবে স্বাগত জানাচ্ছি। আমরা আজ অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক কভার করব, তাই একদম সময় নষ্ট না করে চলুন সোজা মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই পুরো জার্নিটাকে আমরা মূলত 4টা সিম্পল ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথমে ইতিহাস এবং স্মৃতিস্তম্ভ, এরপর শিল্প, সাহিত্য ও সংস্কৃতি, তারপর আমরা জানব বিজ্ঞান এবং আমাদের গ্রহ সম্পর্কে, আর সবশেষে থাকছে অর্থনীতি এবং ইংরেজির কিছু এসেনশিয়াল টপিক। এভাবে ভাগ করে নিলে দেখবেন অনেক কঠিন তথ্য মনে রাখা একদম সহজ হয়ে যাবে। অসাধারণ। তো চলুন আমাদের প্রথম সেকশন ইতিহাস এবং স্মৃতিস্তম্ভ, প্রাচীন সাম্রাজ্য থেকে মুঘল স্থাপত্যে প্রবেশ করা যাক। চলুন একটু টাইম ট্রাভেল করে ভারতের সমৃদ্ধ ইতিহাসের পাতা থেকে ঘুরে আসি। শুরুতেই মৌর্য সাম্রাজ্যের টাইমলাইনের দিকে তাকানো যাক। ৩২২ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য এই বিশাল সাম্রাজ্যের ভিত্তিস্তম্ভ স্থাপন করেন। এখানে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন। চন্দ্রগুপ্ত কিন্তু জীবনের শেষ দিকে এসে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, অথচ তার ঠিক পরেই ২৯৭ খ্রিস্টপূর্বাব্দে যিনি সিংহাসনে বসেন, অর্থাৎ তার ছেলে বিন্দুসার, যাকে কিনা অমিত্রঘাত বা শত্রুদের বিনাশকারী বলা হতো, তিনি আবার ছিলেন আজীবক সম্প্রদায়ের অনুসারী। এরপর ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে মহামতি অশোকের যুগ শুরু হয়, আর শেষমেশ ১৮৫ খ্রিস্টপূর্বাব্দে শুঙ্গর হাতে বৃহদ্রথের হত্যার মধ্য দিয়ে এই সাম্রাজ্যের পতন ঘটে। বেশ ড্রামাটিক, তাই না? এরপর আসা যাক চ্যালকোলিথিক যুগ বা চ্যালকোলিথিক এজে। ২০০০ থেকে ৭০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত এই সময়টার নামের পেছনের কারণটা কিন্তু দারুণ। শব্দটাকে ভাঙলেই এর পুরো অর্থটা পরিষ্কার হয়ে যায়। চ্যালকো মানে হলো তামা, আর লিথিক মানে পাথর। অর্থাৎ নিওলিথিক আর ব্রোঞ্জ যুগের ঠিক মাঝখানের এই ট্রানজিশনাল পিরিয়ডটাতে মানুষ তামা আর পাথরের হাতিয়ার একদম একসাথে ব্যবহার করত। লিটারালি নামটার মাঝে এর সংজ্ঞা লুকিয়ে আছে। এবার কিছু আইকনিক ঐতিহাসিক স্থান এবং তাদের পেছনের মূল তথ্যগুলো এক নজরে দেখে নেওয়া যাক। দিল্লিতে রয়েছে হাজি বেগমের তৈরি বিখ্যাত হুমায়ুনের সমাধি, যা ১৯৯৩ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। এরপর একটু পূব দিকে গেলে কলকাতায় হুগলি নদীর ঠিক তীরে ১৭৮১ সালে বানানো হয়েছিল ফোর্ট উইলিয়াম। অন্যদিকে ১৭৯৯ সালে সওয়াই প্রতাপ সিং নির্মাণ করেন জয়পুরের সেই বিখ্যাত হাওয়া মহল। আর মহারাষ্ট্রের পুনেতে থাকা আগা খান প্যালেসের কথা তো বলতেই হয়, কারণ এর সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর আটকের এক বিশাল ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে আছে। স্থাপত্যের কথা যখন উঠলই, তখন আগ্রার ফতেপুর সিক্রিতে থাকা পঞ্চমহলের কথা এড়িয়ে যাওয়ার উপায় নেই। ১৫৭১ থেকে ১৫৮৫ সালের মধ্যে সম্রাট আকবরের তৈরি এই ৪তলা পিরামিড কাঠামোর সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা কি জানেন? এটি একটি মাস্টারপিস, যেখানে ইন্দো ইসলামিক স্থাপত্যের সাথে বৌদ্ধ বিহারের ডিজাইনের একটা অসাধারণ ব্লেন্ডিং ঘটেছে। আর এর ৭৭৬টি নিখুঁতভাবে খোদাই করা স্তম্ভ একে আক্ষরিক অর্থেই অনন্য করে তুলেছে। দারুণ। এবার আমরা আমাদের দ্বিতীয় সেকশনে শিফট করছি, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি, মানবিক অভিব্যক্তির স্পন্দন। চলুন দেখি এগুলো ভারতের ভাইব্রেন্ট কালচারাল হেরিটেজকে কিভাবে তুলে ধরে। ভারতের ঐতিহ্যবাহী লোকনৃত্যগুলোকে যদি আমরা রাজ্য অনুযায়ী গ্রুপ করে নিই, তাহলে দেখবেন মনে রাখাটা কতটা সহজ হয়ে যায়। যেমন ধরুন গোয়ার কথা, সেখানকার কোনবি, ফুগডি, ঢালো আর দেখনি বেশ ফেমাস। এর মধ্যে কোনবি কিন্তু সেখানকার নির্দিষ্ট একটি আদিবাসী সম্প্রদায়ের নাচ। আবার গুজরাটের ক্ষেত্রে গরবা, ডান্ডিয়া বা ভবাই তো আমরা সবাই জানি, কিন্তু রাঠোয়ানি ঘের এর নাম শুনেছেন? এটি মূলত হোলি বা রঙের উৎসবের সময় টানা ৫ দিন ধরে উদযাপন করা হয়। আচ্ছা, তবলা বা ঢোলকের মতো বাদ্যযন্ত্রগুলোকে টেকনিক্যালি কি বলা হয় জানেন? এগুলোকে বলা হয় মেমব্রানোফোন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে যার সুন্দর একটি নাম আছে, অবনদ্ধ বাদ্য। এর সিম্পল মেকানিজমটা হলো, এখানে একটি টানটান চামড়া বা পর্দার উপর আঘাত করে বা ট্যাপ করে শব্দ তৈরি হয়। এই ক্লাসিফিকেশনটা কিন্তু এদেরকে তারের বাদ্যযন্ত্র কিংবা বাঁশির মতো বাতাস দিয়ে বাজানো যন্ত্র থেকে একদম আলাদা করে দেয়। এবার সাহিত্যের জগৎ থেকে ঘুরে আসি। সাহিত্যকর্মের পেছনের প্রেক্ষাপট জানলে সেটা আর কখনোই ভোলা যায় না। যেমন প্রিয়া হাজেলার লেডিজ টেলের বইটার কথাই ধরুন। ১৯৪৭ সালে দেশভাগের এক অবিশ্বাস্য সার্ভাইভাল স্টোরি ফুটে উঠেছে এখানে। এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৮২ সালের মাস্টারপিস আনন্দমঠ, যা লেখা হয়েছিল ১৮ শতকের সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে। আর মতঙ্গমুনির বৃহদেশী গ্রন্থটার কথা তো বলতেই হয়, কারণ এখানেই সর্বপ্রথম সঙ্গীতের রাগের একদম টেকনিক্যাল সংজ্ঞা দেওয়া হয়েছিল। ১৪৪ সংখ্যাটা দেখে হয়তো ভাবছেন এখানে এর কাজ কি? আমরা সবাই জানি যে সাধারণ কুম্ভ মেলা প্রতি ১২ বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়,
কিন্তু একটা মহাকুম্ভ মেলা দেখার জন্য আপনাকে লিটারেলি ১৪৪ বছর অপেক্ষা করতে হবে। ঠিক যেমন বিশাল এক জমায়েত আমরা ২০২৫ সালে প্রয়াগরাজে দেখতে যাচ্ছি। দ্যাটস হিউজ, রাইট? কালচার থেকে গিয়ার শিফট করে এবার আমাদের তৃতীয় সেকশনে চলে এসেছি, বিজ্ঞান এবং আমাদের গ্রহ, প্রাকৃতিক জগৎকে বোঝা। চলুন আমাদের চারপাশের ন্যাচারাল ওয়ার্ল্ডের কিছু দারুণ ফ্যাক্টস এক্সপ্লোর করি। বায়ুমণ্ডলের স্তরগুলোর দিকে একবার তাকাই। 0 থেকে ১৩ কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার, এরপর স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে ওজোন লেয়ার থাকে, তারপর মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং একদম শেষে এক্সোস্ফিয়ার যা মহাশূন্যে গিয়ে মিলেছে। তবে এখানে ট্রপোস্ফিয়ারের উপর একটু বাড়তি ফোকাস করতে চাই, কারণ আমাদের যাবতীয় আবহাওয়া সংক্রান্ত ঘটনা যেমন মেঘ, বৃষ্টি, ঝড় সব এখানেই ঘটে। আর এর উচ্চতা কিন্তু সব জায়গায় সমান নয়। মেরু অঞ্চলে এটি ৮ কিলোমিটার হলেও বিষুবরেখায় কনভেকশন কারেন্ট বা পরিচলন স্রোতের কারণে এটি ১৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। প্যারাসাইট বা পরজীবীর ব্যাপারটা বেশ অবাক করার মতো। স্বর্ণলতা এবং এঁটেল পোকার মধ্যে একটা দারুণ কন্ট্রাস্ট আছে। দুটোরই বেঁচে থাকার জন্য অন্য একটি হোস্ট বা পোষকের দরকার হয়, কিন্তু স্বর্ণলতার ক্লোরোফিল নেই বলে সে লতার মতো অন্য গাছকে পেঁচিয়ে ধরে তার খাবার শুষে নেয়। অন্যদিকে টিক্স বা এঁটেল পোকা হলো এমন এক ধরনের একটোপ্যারাসাইট যা কুকুর বা মানুষের শরীরের বাইরের অংশে আটকে থেকে সোজাসুজি রক্ত পান করে। কি অদ্ভুত, তাই না? এবার ফিজিক্সের একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া যাক, ড্র্যাগ বা ফ্লুইড ফ্রিকশন। সহজ কথায় তরল বা গ্যাসীয় পদার্থের ভেতর দিয়ে যাওয়ার সময় যে কোনো বস্তুর উপর সেই তরল বা গ্যাস যে ঘর্ষণ বল প্রয়োগ করে সেটাই হলো ড্র্যাগ। বিষয়টা কতটা ইউনিভার্সাল ভেবে দেখুন। আকাশে উড়তে থাকা একটা প্লেন থেকে শুরু করে সমুদ্রের গভীরের একটা সাবমেরিন, সবকিছুর উপরই কিন্তু এই ড্র্যাগ ফোর্স কাজ করছে। পদার্থের অবস্থার পরিবর্তনের এই ছকটা আসন্ন পরীক্ষার জন্য একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকা চাই। বায়ুমণ্ডলীয় চাপে কঠিন পদার্থ গলে তরল হওয়ার প্রক্রিয়া হল গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট, আর তরল ফুটে গ্যাসে পরিণত হলে সেটা স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট। অন্যদিকে তাপমাত্রা কমার কারণে তরল পদার্থ যখন জমে আবার কঠিন হয়ে যায় তখন তাকে আমরা হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট বলি। একদম সিম্পল এবং টু দ্য পয়েন্ট। বিজ্ঞানের চ্যাপ্টারটা ক্লোজ করার আগে দুটো র্যাপিড ফায়ার ফ্যাক্ট জেনে নিন। প্রথমত, মোটর গাছ বেয়ে ওঠার জন্য টেন্ড্রেল বা আকর্ষ নামের এক চমৎকার স্পেশালাইজ স্ট্রাকচার ব্যবহার করে। আর দ্বিতীয়ত, পৃথিবীর পুরো ভূত্বকে বা ক্রাস্টে সবচেয়ে বেশি পরিমাণে যে উপাদানটা পাওয়া যায় তা হলো আমাদের সবার অতি পরিচিত অক্সিজেন। ইটস রিয়েলি অ্যামেজিং। দারুণ! এবার আমরা আমাদের আজকে শেষ সেকশনে জুম ইন করছি, অর্থনীতি এবং ইংরেজি শব্দভাণ্ডার, আধুনিক ব্যবহারিক দিক। চলুন আমাদের মডার্ন লাইফের প্র্যাকটিক্যাল কিছু ইকোনমিক্স এবং ভোক্যাবুলারি ঝালিয়ে নিই। ভারতের ব্যাংকিং হিস্ট্রির এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। আমরা সবাই জানি যে ১৯৬৯ সালে একযোগে ১৪টি বেসরকারি ব্যাংকের গণজাতীয়করণ হয়েছিল। কিন্তু এখানে আসল ট্রিকটা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই কিন্তু এই পাবলিক সেক্টরের একদম পায়োনিয়ার ছিল। ১৯৬৯ সালে সেই বড় ঘটনার পুরো ১৪ বছর আগেই, অর্থাৎ ১৯৫৫ সালে ইম্পিরিয়াল ব্যাংকে জাতীয়করণ করে এসবিআই গঠন করা হয়েছিল। এরপর ১৯৮০ সালে আরও ৬টি ব্যাংক জাতীয়করণ করা হয়। এবার অর্থনীতির কিছু লেটেস্ট ডেটা দেখে নেওয়া যাক। ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে, অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে মহারাষ্ট্র রাজ্য সবচেয়ে বেশি পরিমাণ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই অ্যাট্রাক্ট করেছে। অন্যদিকে ব্যাংকিং সেক্টরের ইন্টারনাল রিকভারির কথা যদি বলি, ২০০২ সালের সারফেসি আইন কিন্তু ব্যাংকগুলোকে দারুণ ক্ষমতা দিয়েছে। মূলত নন পারফর্মিং অ্যাসেটস বা এনপিএ পুনরুদ্ধারের জন্যই এই আইনটির প্রয়োগ করা হয়। পরীক্ষায় ইজি মার্কস সিকিউর করার জন্য ইংলিশ ভোক্যাবুলারি রিভিশন দেওয়াটা মাস্ট। যেমন গ্র্যাটিউটাস, যার অর্থ বিনা কারণে বা বিনামূল্যে। এর সঠিক বানানটা GRATUITOUS, খুব ভালোভাবে খেয়াল রাখবেন। একইভাবে জার্মেইন মানে প্রাসঙ্গিক, বানান GERMANE। এরপর আসছে ব্রিস্ক মানে দ্রুত বা চটপটে, যার বিপরীত শব্দ হবে স্লো। আর বড় বা ধার নেওয়া, যার বিপরীত শব্দ হলো লেন্ড বা ধার দেওয়া। এগুলো একদম ঠোঁটস্থ থাকা চাই। ভোক্যাবুলারি থেকে এবার একটা ক্লাসিক ইডিয়ম দেখে নিই, কাস্ট দ্য ফার্স্ট স্টোন। এটা শুধু ব্লাইন্ডলি মুখস্থ করার কিছু নেই, বরং এর পেছনের কনটেক্সটটা বুঝুন। এর মানে হলো নিজের করা ভুলগুলোর কথা বেমালুম ভুলে গিয়ে অন্য কারো দোষ ত্রুটি খুঁজতে প্রথম ব্যক্তি হিসাবে ঝাঁপিয়ে পড়া বা সমালোচনা করা। একবার এর আসল অর্থটা রিয়ালাইজ করতে পারলে এটার কখনোই আপনার মাথা থেকে বেরোবে না। তো আমরা একদম শেষে চলে এসেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আজকের এই আলোচনা থেকে কোন বেসিক কনসেপ্টগুলো আপনার আগামী পরীক্ষার রেজাল্টে সবচেয়ে বড় ডিফারেন্স তৈরি করতে পারে বলে মনে হয়? আজকের এই এক্সপ্লেইনার থেকে আপনার উইক পয়েন্টগুলো আইডেন্টিফাই করুন এবং সেগুলোকে আরও শার্প করার কাজে লেগে পড়ুন। শেখার এই স্পিরিটটা সবসময় বজায় থাকুক। আজকের এই অ্যানালাইসিসে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।